এই মেয়ে, তোমার ওই দুটো এত বড় হয়ে গেছে কেন? তুমি নাস্তা খাবে তাই আনছি। এই মেয়ে, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগলের মতো কথা বলছো কেন? আমি পাগলের মতো কথা বলতে যাব কেন? তুমি যা বলেছো আমি তারই উত্তর দিচ্ছি। তুমি তো দেখতে পিচ্ছি, এইটুকুই একটা মেয়ে, তাহলে তোমার ওগুলো এত বড় কেন? আমার বয়স কম তাতে কি হয়েছে? আমার মনের বয়স তো আর কম নয়। আমি তো জানতাম না আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই তো আমি আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করে রেখেছি। এটা মেয়ে নাকি অন্য কিছু? আমি তো সেটাই বুঝতে পারছি না। এইটুকুন পিচ্ছি একটা মেয়ে দেখে মনে হচ্ছে বয়স বেশি হলে 15-16 বছর হবে, আর এর মধ্যেই এত পেকে গেছে। এই কথাটা আয়ন একটু বিড়বিড় করে বলছিল, আর তখনই নদী এটা শুনে ফেলে আর আয়নকে উদ্দেশ্য করে বলতে থাকে। এই যে মিস্টার, হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি বলছেন যেন বিড়বিড় করে? একটু জোরে বলুন। আমার আবার কানের সমস্যা আছে, বিড়বিড় করে কথা বললে আমি শুনতে পাই না। না, আমি আসলে তোমাকে এটাই বলতে চাইছিলাম যে এগুলোর পিছনে শুধু তোমার হাত আছে নাকি অন্য কারোরও হাত আছে? এই যে মিস্টার, ভদ্রভাবে কথা বলেন। অন্য কারো হাত থাকতে যাবে কেন? শুনুন, আমি একটু ফাজিল হলেও কিন্তু লয়াল আছি। এখনো প্রেম টেম আমার জীবনে আসেনি, আর অন্য কারো স্পর্শ কিভাবে লাগবে? আমি তো আমার জামাইয়ের জন্য আছি। আমার জামাই হবে আমার সব। বিয়ের পর জামাই সব হয়। কিন্তু সেটা আমি বুঝবো কি করে? এইটুকু বয়সে যে পরিমাণ পেকে গেছো তুমি, আমার তো মনে হয় তোমার 10-12টা বয়ফ্রেন্ড আছে। দেখুন, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন। আমাকে বেশি রাগাবেন না, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার মাই ডিয়ার পিচ্চি রাগী বউ, তোমাকে রাগানোর ইচ্ছে আমার নেই। তবে তোমাকে দেখে আমার কেন যেন সন্দেহ লাগছে। তুমি কি সত্যি কথা বলছো নাকি কিছু লুকাচ্ছ আমার কাছে? দেখুন, আপনি কিন্তু কোনোভাবেই আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবেন না। কারণ কোনো মানুষ যদি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে, তাহলে আমার মেজাজ প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যায়। আমি এইসব কিছু নিতে পারি না। তাই আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে কোনোভাবেই মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এসব ব্যাপারে আর কোনো কথাই বলবো না। তো একটা কথা জানার ছিল শুধু, এ দুটোই বড় করেছো নাকি অন্য কিছু বড় হয়েছে? অন্য কিছু মানে? আপনি কি বলতে চাইছেন, একটু ক্লিয়ারলি খুলে বলবেন কি? মানে আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম, তোমার সঙ্গে আমার বাসর করাটা হবে নাকি? হবে মানে 100 বার হবে। আমার ভাবি তো আমাকে বলেই দিয়েছে বাসরাতেই যেন বিড়ালটাকে মেরে ফেলি। আর আপনি বিড়াল নিয়ে এসেছেন, তো বিড়াল কই? এতক্ষণ যে মানুষটার সঙ্গে কথা বলছিল আর এখন যে মানুষটার সঙ্গে কথা বলছে, দুজনকেই সম্পূর্ণ আলাদা মানুষ বলে মনে হচ্ছে আয়ানের। তাই আয়ান নদীকে বলতে লাগলো। তোমাকে এসব কথা কে বলেছে? তুমি জানো না প্রাণী হত্যা মহাপাপ? দেখুন, আমি খুব ভালোভাবেই জানি কোনটা পাপ কাজ আর কোনটা ভালো কাজ। তবে আমি আপনার কাছে যেটা জানতে চাইছি, আপনি শুধু সেটার উত্তর দিন। আমার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাবি আমাকে বলেছিল আপনি নাকি বিড়াল এনে রাখবেন, আর আমি যেন সেটাকে মেরে ফেলি। নদীর মুখে এমন কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল আয়ান। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন সে বিড়াল কোথায় পাবে? আর এতক্ষণ ধরে পিচ্ছি মেয়েটা যেভাবে কথা বলছিল, তার কথা শুনে তো মনে হচ্ছিল তার সঙ্গে বাসর করা হয়তো হয়ে যাবে। কিন্তু এখন যে মেয়েটা কথা বলছে তাকে দেখে তো স্পষ্ট এরকমই মনে হচ্ছে তার সাথে বাসর করা তো দূরের কথা, অন্য কিছু করাও পসিবল নয়। তাই আয়ন নদীকে বলতে থাকে। আই এম সো সরি মাই ডিয়ার বউ, আসলে আমি তো জানতাম না বাসর রাতে বিড়াল মারতে হয়। যদি জানতাম তাহলে আমি বিড়াল নিয়ে তবেই আসতাম। হায় আল্লাহ, এটা আপনি কি করলেন? আপনি তো আমার সমস্ত চিন্তা ধারণাই বদলে দিলেন। আমি তো ভেবেছিলাম আপনি আমার চাইতে বয়সে বড়, তাই আপনার মাথায় যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এবং আপনি সব কিছুই জানেন। কিন্তু এখন তো দেখছি আপনি আসলে একটা বুদ্ধু। এই বলে নদী ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে। তাই ভ্যা ভ্যা করে। আর আয়ন ভেবেই পায় না এই মেয়েকে কী করে সামলাবে। কারণ বিয়ে করে এসেছে বাসর ঘরে, বিড়াল মারতে চাইছে, আর এখন বিড়াল নেই বলে যেভাবে ভ্যা ভ্যা করে কান্না করছে,
আর নিজেকে সামলে নিয়ে নদীকে বলতে থাকে। এই কি হয়েছে তোমার? একটু আগেই তো কি পাকনা পাকনা কথা বললে, তাহলে এখন ছোট বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমার ভাবি আমাকে বলে দিয়েছে বাসরাতে বিড়াল মারতে হয়, কিন্তু আপনি তো বিড়াল নিয়ে আসেননি। এখন আমি কি করে বিড়াল মারবো? সেজন্যই তো কান্না করছি। ওরে আল্লাহ, তুমি রক্ষা করো আমাকে। এ কোন বুদ্ধ নামের পালাই এনে ফেলে দিয়েছো? যদি শোনো, একটু ধৈর্য ধরো। তুমি আমার কথাটা শোনো। আমি তো আজ বিড়াল পাইনি, তার জন্য তোমার জন্য নিয়ে আসতে পারিনি। তুমি আমাকে একটু সময় দাও, আমি কালকেই তোমাকে বিড়াল এনে দেব। তারপর যা খুশি করো। আজকের দিনটা কি আর কালকের থাকবে? আপনাকে আমি একটা কথা বললাম আর আপনি সেটা শুনলেনই না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি মেনে নিলাম আপনি কাল আমাকে বিড়াল এনে দেবেন। তবে হ্যাঁ, বিড়ালটা যেন দেখতে অনেক কিউট হয়, কারণ আমি নোংরা জিনিস একদম পছন্দ করি না। আর হ্যাঁ, আমাকে কিন্তু আজ বিড়াল না এনে দিতে পারার জন্য জরিমানা দিতে হবে। ও মা, তাই নাকি? তোমাকে বিড়াল দিতে পারিনি বলে তোমাকে আমার জরিমানা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমাকে কি দিতে হবে, আমি তোমাকে তাই দেব। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমাকে এক্ষুনি আইসক্রিম এনে দিতে হবে। তা না হলে কিন্তু আমি এক্ষুনি চিৎকার করে কান্না করা শুরু করে দিব। তখন কিন্তু আর আমাকে কিছু বলেও থামানো যাবে না। নদীর এমন কথা শুনে আয়ান পড়ে গেল মহা চিন্তায়। তখন সে নদীকে বলতে লাগলো। দেখো লক্ষ্মী বউ আমার এভাবে কথা বলে না। আজ আমাদের বিয়ে হয়েছে, আজ আমাদের বাসর রাতে, আজ আমাদের বাসর রাত। তাছাড়া এখন রাত অলরেডি 12টা বেশি বাজে। এখন তো কোনো আইসক্রিমের দোকান খোলা নেই। তাহলে আমি তোমাকে কোথা থেকে আইসক্রিম এনে দেব বলো তুমি আমাকে? আমি কোনো কথা শুনছি না, শুনবও না। আমাকে এইসব কথা বলে কোনো লাভ হবে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে। তা না হলে আমি যা বলেছি তাই করব। কিন্তু এখন আপনি বলে দিন, আমি কোনটা করব? চিৎকার দেব নাকি আপনি আমাকে আইসক্রিম এনে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আইসক্রিম এনে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তুমি দয়া করে এভাবে চিৎকার চেঁচামেচি করো না, কারণ তোমার এসব চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগছে না। এই বলে আয়ান নিজের মাথায় নিজেই থাপ্পড় দিতে দিতে রুম থেকে বের হলো। কারণ মনে কত আশা নিয়ে বিয়ে করেছিল, বউয়ের সঙ্গে সময় কাটাবে, রোমাঞ্চ করবে, কিন্তু ফ্যামিলির মানুষজন জোর করে ধরে বেঁধে এমন একটা পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। এই রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, এমন সময় আয়নার আম্মু তাকে বলতে থাকে। কি রে বাবা, কি হয়েছে? এত রাতে আবার এসে যাচ্ছিস কেন? তোর কি ক্ষুধা পেয়েছে নাকি? আম্মু, তুমি একদম কথা বলো না আমার সঙ্গে। এসব যা কিছু হয়েছে সব তোমার জন্যই হয়েছে। তুমি যদি আজ আমার সঙ্গে এই অন্যায়টা না করতে, তাহলে হয়তো আজ আমার কপালে এরকম কিছু হতো না। কেন রে বাবা, কি হয়েছে? আমাকে বল, বল তো শুনি। তুই এসব কথা কেন বলছিস? জানি নদী মেয়েটা তোর চাইতে বয়সে অনেকটাই ছোট, কিন্তু মেয়েটা যথেষ্ট লক্ষ্মী আছে। তুমি তোমার লক্ষ্মীকে নিয়েই বসে থাকো, আমার সঙ্গে তোমাকে কোনো কথা বলতে হবে না। আমি এখন যাচ্ছি। এই বলে আয়ন তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা বাসা থেকে বের হয়ে গেল বাইক নিয়ে। তারপর প্রায় 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করলো, কিন্তু শহরের কোথাও কোনো দোকান খোলা পেল না। তার মাথার মধ্যে টেনশন। এখন সে কি করবে? বাসে গিয়ে যদি পিচ্চি মেয়েটাকে আইসক্রিম দিতে না পারে, তাহলে তো এই পিচ্চি মেয়ে আবারও চিল্লাপাল্লা করে বাসা মাথায় তুলবে। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এই মুহূর্তে তো আর কি করা উচিত সেটাও তার মাথায় ঢুকছে না। তখনই মাথায় একটা বুদ্ধি আসলো, আর সে তখনই আইসক্রিমের দোকানের শাটারে লিখে রাখার নাম্বার থেকে দোকানদারকে ফোন দিল এবং ইমার্জেন্সিতে দোকানের সামনে আসতে বলল। দোকান থেকে চুরি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখনই তাড়াতাড়ি করে একবার আপনার দোকানে আসুন। আপনার দোকান থেকে চুরি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে কি শোনালেন? আমার তো মাথাই খারাপ হয়ে গেল। আচ্ছা, আপনি কে বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি কে বলছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আপনার দোকান থেকে চুরি হয়েছে সেটাই ইম্পর্টেন্ট। তাই আপনি তাড়াতাড়ি করে দোকানে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটু ওয়েট করুন,
আমি যত তাড়াতাড়ি সম্ভব দোকানে চলে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু তাড়াতাড়ি আসুন। আমি এখন আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসবেন কিন্তু দেরি করবেন না। এই বলে আয়ন ফোনটা কেটে দিল আর অপেক্ষা করতে লাগলো দোকানদারের জন্য। দোকানদার কখন আসবে? দোকানদার আসতে খুব বেশি সময় লাগলো না। 10 মিনিট পরে দোকানদার একটা মোটর সাইকেল নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ালো। আর তখনই আয়ন তাকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনি কি এই দোকানের দোকানদার? ওয়ালাইকুম আসসালাম। জি আমি আমি আমার দোকানের শাটার তো এখনো বন্ধ আছে। তাহলে চোর ভিতরে ঢুকলো কিভাবে? আর আপনি তাকে কিভাবে রেখেছেন? আমার মনে হয় চোর উপরে চাল দিয়ে টিন কেটে প্রবেশ করেছে। আপনি দোকানের শাটার খুলুন, তাহলেই ভিতরে গিয়ে দেখতে পাবেন। কথাটা শোনা মাত্রই দোকানদার আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গেই দোকানের শাটার খুলেন। কারণ দোকানদারের মনে ছিল এক অজানা আতঙ্ক, না জানি আজ কত টাকার মাল চুরে নিয়ে গেছে। আর তারপরই তিনি দোকানের ভিতর প্রবেশ করলেন। আর দোকানদারের পিছন পিছন আয়নও দোকানের ভিতর প্রবেশ করে। তারপর আয়ন দোকানদারকে বলতে থাকে, আপনিও খুঁজুন আর আমিও খুঁজে দেখি কোন দিক দিয়ে চোর প্রবেশ করেছিল। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। প্লিজ হেল্প মি, একটু খুঁজে দেখুন ডাকাত কোন দিক দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। এই বলে আয়ন দোকানদারের সাথে সাথে কোন দিক দিয়ে চোর প্রবেশ করছে সেটা খোঁজার নাটক করতে লাগলো। এভাবে চলে গেল বেশ কিছুক্ষণ সময়, কিন্তু কোথাও কোনো চুরি চিহ্ন দেখা গেল না। তাই দোকানদার আয়নকে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি আমাকে বললেন আমার দোকান থেকে চুরি হয়েছে, কিন্তু আমার দোকান থেকে চুরি হওয়ার মতো কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আমাকে এই মিথ্যা কথা কেন বললেন? আরে ভাই, আমি যা দেখেছি তাই বললাম। আমি এদিক দিয়েই বাইকে করে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম একটা ছেলে আপনার দোকানের বারান্দার চালের উপর দিয়ে লাফ দিয়ে নেমে গেছে। তাই আমি হয়তো ভাবলাম আপনার দোকান থেকেই কিছু একটা চুরি করেছে। আগে একটা জিনিস ঠিকঠাকভাবে ভালো করে লিখবেন, আর তারপরে কাউকে এভাবে হেস্ত না করবেন। আপনি জানেন আমি কতটা টেনশনে ছিলাম। যাই হোক ভাই, দেখুন যা হওয়ার তা তো হয়ে গেছে, সে সব কিছু নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন আমি আপনাকে যেটা বলি, আমার এক বক্স আইসক্রিম লাগবে। আপনি যখন দোকান খুলেছেন তখন আমাকে এক বক্স আইসক্রিম দিয়ে দিন। মানে কি হিসাবে? আপনি পাগল নাকি মাথা খারাপ? আপনি এত রাতে আমাকে আইসক্রিম নেওয়ার কেন ফোন দিয়ে বাসা থেকে নিয়ে এসেছেন? ভাই প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আসলে আমার বাসায় একটা পাগলের বসবাস। পাগল কখন কি করে না করে তার কোনো ঠিক নেই। আর ওই পাগলটার জন্যই আমাকে এত রাতে বাসা থেকে বের হতে হয়েছে আইসক্রিম নেওয়ার জন্য। সারা বাজার ঘোরাঘুরি করেও কোনো দোকান খোলা পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হলো। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এটা আপনি আমাকে বললেই পারতেন। আপনার বাসায় একজন মানসিক রোগী আছে, আর তার জন্য এই মুহূর্তে আইসক্রিম প্রয়োজন। তাহলে আমি ধীরে সুস্থে এসে আপনাকে দিয়ে দিতাম, কিন্তু এভাবে টেনশনে ফেলার কোনো কারণ ছিল না। আই এম সো সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু এখন আমাকে এক বক্স আইসক্রিম দিয়ে ধন্য করুন। এই বলে দোকানদারকে রিকোয়েস্ট করতে লাগলো। আর তখন দোকানদারও অন্য কোনো পথ খোলা না পেয়ে আয়নের হাতে এক বক্স আইসক্রিম তুলে দিল। আর এদিকে আয়ন তখন দোকানদারের বিল মিটিয়ে দিয়ে বাসার দিকে রওনা দিল। আয়ন বাসে যখন আসলো তখন রাত অলরেডি 2টার মতো বেজে গেছে। রুমে প্রবেশ করে দেখতে পাই নদী বিছানার এক পাশে ঘুমিয়ে গেছে। তখন আয়ন নদীকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করে। এই পিচ্ছি পিচ্ছি, ঘুম থেকে উঠো, দেখো তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিমের কথাটা আসলেই ঘুম থেকে লাফ দিয়ে ওঠে নদী। আর তখনই আয়নকে বলতে থাকে, এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আপনি আমাকে পিচ্চি বলছেন কেন? তো তোমাকে কি বুড়ি বলে ডাকবো নাকি? এত রাতের বেলা যে মেয়ে আমাকে আইসক্রিম আনার জন্য বাইরে পাঠিয়ে দিতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, এর মাঝে তো কোনো মনুষ্যত্ববোধ আছে বলে আমি মনে করি না। দেখুন, একদম ফালতু কথা বলবেন না। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি তখন সেটাই খাই। তাছাড়া আমার বাবা আমার যখন যেটা মন চায় তখন সেটাই এনে দেয়। তাহলে আপনি কেন দিতে পারবেন না? হ্যাঁ,
আপনাকে প্রশ্রয় দিতে দিতে কতটা অমানুষ বানিয়ে ফেলেছে সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। রাত 2টা বাজে আর আমি এতক্ষণ আইসক্রিম নিয়ে বাসায় এসেছি। এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আপনি যদি আমাকে মানসিক রোগী মনে হয়ে থাকে তাহলে তাই। এখন আমি আইসক্রিম খাবো, চুপচাপ সরুন আমার সামনে থেকে। এই বলে নদী আয়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গেই আয়নের হাত থেকে আইসক্রিমের বক্স কেড়ে নিয়ে আইসক্রিম খেতে থাকে। ছোট্ট বাচ্চাদের মতো সমানে আইসক্রিম খেয়ে যাচ্ছে। মোটামুটি অর্ধেক বক্স খাওয়া শেষ হয়ে গেছে 10 মিনিটের মধ্যেই। এটা দেখে আয়ন একদম হতভম্বের মতো নদীর দিকে তাকিয়ে আছে। আয়ন নদীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে নদী আয়নকে বলতে থাকে, এই মিয়া, কি সমস্যা আপনার? আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি এইভাবে তাকিয়ে থাকলে আমার পেট ব্যথা করবে না তো সেটা জানেন না নাকি? এইটুকুনি মেয়ের কি বিচ্ছিরি মুখের ভাষা রে! আমি তোমার দিকে তাকিয়ে থাকলে তোমার পেট ব্যথা? আমি কি কুকুর বেড়াল নাকি যে তোমার খাবারে নজর দেব? দেখুন, আমি কাউকে বিশ্বাস করি না। আপনি চুপচাপ এখান থেকে চলে যান, আর আমার খাওয়া শেষ হলে তারপরে রুমে আসবেন। এই বলে নদী আইসক্রিমের বক্সে রেখে আয়নকে টানতে টানতে রুম থেকে বের করে দেয়। আর আয়ন তখনও আর কোনো উপায় না পেয়ে রুম থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। এদিকে কেটে যায় মোটামুটি আধা ঘন্টার বেশি সময়। আয়ন রুমের বাইরে দাঁড়িয়ে আছে, রাগে তার গায়ে জ্বলে যাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। কাকে কি বলবে? এখানে তো কেউ কিছু করতে পারবে না। এদিকে নদী আইসক্রিম খেয়ে আবারও বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আয়ন রুমের দরজায় নক করতে থাকে। নদী ঘুম থেকে উঠে দরজা খুলে দেয় আর তারপরই আয়নকে ডেকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আবার এত রাতে কোথায় গিয়েছিলেন? এখনও তোমার মতো সাইকো সঙ্গে না এক রুমে থাকা যায় না। তুমি আমাকে একটা বালিশ দাও। আমি ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে পড়েছি। সেটা যখন রুম থেকে বের হয়ে গিয়েছিলেন তখন বললেই পারতেন। তাহলে এখন আর আমাকে ঘুম থেকে ডেকে দিলে আমার ঘুমটা ভাঙতে হতো না, আর আমিও শান্তিমতো ঘুমাতে পারতাম। আমি তো আর এটা গোনা জানতাম না যে কেউ একজন আমাকে রুম থেকে বের করে দিয়ে তারপর দরজা লাগিয়ে দিয়ে নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়বে, আমাকে রুমে আসতে দিবে না। এখন তো জেনেছেন, তাহলে আর দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আপনার বালিশ নিয়ে তারপর রুম থেকে বেরিয়ে চলে যান। আর এদিকে ঠিক ওই মুহূর্তেই আকাশে হঠাৎ করে বিদ্যুৎ চমকালো। তখনই নদী একটা চিৎকার দিয়ে আয়নের বুকে লুকালো। কথাটা বলা শেষ করার আগেই আরও একবার অনেক জোরে বিদ্যুৎ চমকালো। আর তখনই নদী আবারও চিৎকার দিয়ে আয়নের বুকে লুকিয়ে গেল। আ এই কি সমস্যা তোমার? তুমি এভাবে চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো আমাকে। একদম কথা বলবেন না। ওই যে আপনি দেখতে পাচ্ছেন না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি বিদ্যুৎ চমকালে ভয় পাই। এবার আগের চাইতে আরও অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। এটা দেখে আয়ন বলতে লাগলো। এই বলে নদী আয়নকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে। আয়ন তখন অনেক চেষ্টা করেও নদী থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। আর তখনই নদী আয়নকে বলতে থাকে, আরে কি বাচ্চামো শুরু করে দিয়েছো? একটু আগেই তো আমাকে রুম থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলে। এখন বিদ্যুৎ চমকানো শব্দ শুনে এমন করছো কেন? তখন তো আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল না, আমার কোনো ভয়ও লাগছিল না। কিন্তু এখন তো বিদ্যুৎ চমকাচ্ছে, তাই খুব ভয় লাগছে। আপনি রুম থেকে যাবেন না মনে হয়। ঝড় আসবে, ঝড় আসলে আমি খুব ভয় পাই। বললেই হলো, একটু আগেই তো আমাকে আমার সব কিছু দিয়ে রুম থেকে বের করে দিলে, এখন আবার ফেরত দেখাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ বলে এসব কথা বলে কোনো লাভ হবে না। প্লিজ, আপনি আমাকে ফেলে যাবেন না। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই, আর ভয় পেয়ে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার খবর আছে। এই শোনা, তুমি কোথাও যাবে না, আর তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে এখানেই থাকতে হবে। মানে কি এসবের? তুমি আমাকে নিজের হাতের পুতুল পেয়েছো নাকি? তোমার যখন যেভাবে ইচ্ছে করবে তখন তুমি আমাকে সেভাবেই নাচাবে। দেখো, একদম বেশি কথা বলবে না। বেশি কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না, আমার একদম পছন্দ নয়। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। আমি বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় পাই, তাই তোমাকে এখন এখানেই থাকতে হবে। তুমি একবার আমাকে রুমে থাকতে দিবে আর একবার রুম থেকে বের করে দিবে। তুমি আমাকে পেয়েছোটা কি? আমি আবার তোমাকে কি পেতে যাব? তুমি কি ভুলে গেছো তুমি আমার জামাই লাগো? দেখো, ফাইজলামোর একটা সীমা আছে। তুমি কিন্তু
ফাইজলামো সীমা একদম অতিক্রম করে ফেলছো। এটার ফল কিন্তু ভালো হবে না, আমি তোমায় বলে দিচ্ছি। উফ, এত কথা বলো না তো, আমাকে ঘুমাতে দাও, চলো বিছানায়। এই বলে নদী আয়নকে টানতে টানতে বিছানায় নিয়ে চলে আসে আর তারপর সে আয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে আয়নের কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ সে মনে কত আশা নিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর বাসর করবে, বইয়ের সঙ্গে সময় কাটাবে, কিন্তু তা তো এসবে কিছুই হয়ে উঠল না। তার ভিতরে যেন উত্তপ্ত আগুন, কাছে শুকনো কিছু পেলেই একদম পুড়িয়ে ছারখার করে দেবে। এদিকে নদীও তাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছিল যেন সে নদীর দিকে চাইলেও একটু নিজেকে দূরে সরাতে পারছিল না। এভাবেই দেখতে দেখতে প্রায় শেষ রাতের দিকে আয়নের চোখ লেগে আসে আর সেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙ্গে আবারও নদীর কান্নায়। আয়ন চোখ মেলে তাকিয়ে দেখে নদী বিছানায় বসে বসে কান্না করছে। এটা দেখে আয়ন নদীকে জিজ্ঞাসা করতে থাকে, এই মেয়ে, তোমার আবার কি হলো? এই সাত সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কান্না করছো কেন? তাহলে আমি কান্না করব না তো কি করব? আমার ভাবি আমাকে বলে দিয়েছিল বাসরাতে বিড়াল মারতে হয়, কিন্তু আমি তো বিড়াল পেলাম না। আপনি ভালো না, আপনি আসলেই একটা পচা লোক, আপনি আমাকে বিড়াল এনে দিলেন না। ও পারলে তুমি আমাকে উদ্ধার করো এই মেয়ের পালা থেকে। আমি তো বলেছি তোমাকে বিকেলে বিড়াল এনে দেব। এখন তাহলে কান্না করছো কেন? এখন তো বোর হলো মাত্র। সত্যি আপনি আজ আমাকে বিড়াল এনে দিবেন তো? হ্যাঁ বাবা, সত্যি বলছি, আমি তোমাকে বিড়াল এনে দেবো। এখন আর কোনো কথা বলো না, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। এমনিতেই সারা রাত অনেক জ্বালিয়েছ, এখন আমাকে ঘুমাতে হবে। আর এখন যদি আমি না ঘুমাতে পারি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। না জামাই, আপনি অসুস্থ হলে চলবে না। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমি কোনো কান্নাকাটি করব না, আর আপনাকে একটুও বিরক্ত করব না। এবার তো আপনার শান্তি। আল্লাহর দোহাই তোমার, আগামী 2-3 ঘন্টার ভিতরে আর রুমের ভিতরে কোনো গন্ডগোল করো না, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। এই বলে আয়ন ঘুমের অতল সাগরে হারিয়ে গেল। আর এদিকে নদী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে চিল্লাতে লাগলো, আমার ক্ষুধা পেয়েছে, খাবার কোথায়? খাবার দাও আমাকে, এক্ষুনি খাবার খেতে হবে, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। নদীর এইরকম চিৎকার চেঁচামেচি শুনে রুম থেকে বের হয়ে আসে আর তারপর নদীকে